নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবার আর ওষুধ খেয়ে আমায় উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কিন্তু কি, এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমায় খাইয়ে দেন? তা বলবো না, তবে সত্যিই আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচন্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশিই লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমাকে না মেরে ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হাঁ করে তাকানোর কি আছে? না মানে আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না, কাঁপবে কেন? আমি তো মেয়ে, আমার 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব, নিন খান। নাজিফা আর কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে। বাঁকা চাঁদটাও যেন তা দেখে হাসছে। আর এই সুখের নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, এই কি, নাকের জল আর চোখের জল এক করেছেন কেন? তরকারিতে কি ঝাল হয়েছে বেশি? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ এভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়া জালে আমায় বেঁধে ফেলেছে। কিন্তু এই মায়াজালে যে আমি আর পড়তে চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগলো, ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি? নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপভাবে বসে চোখের জলই ফেলল। ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে, তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে। এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সমানে নিজের নাক মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক! এই রুমালটা আমি কি করে ইউজ করব? ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না। সরি। এই বলে নাজিফা মাথা নিচু করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব? যাক বাবা, আপনি তো আপনার ওই রুমালের জন্য আমায় বকছেন। এই নেন, আমার আর লাগবে না। লাগবে কেমনে? চোখের জলের সাথে নাকের জলও মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাধি একটা, ওটা ফেলে দিন। এই নিন ওষুধ খান। আচ্ছা ওষুধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়। এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে! এই যে, এই মচকানো পা নিয়ে 2 সপ্তাহ এই বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে। আর উনি যাই যাই করে, যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? কি আমি ঝগড়া করি? ভালো, উঠতে পারেন কিনা দেখুন তো। না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমাবো।
এই জন্যই তো পড়েছেন। আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে পড়েছেন। ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করেছেন। নিন ঘুমান। আপনি কোথায় ঘুমাবেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধাবোধও করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়। হালকা ডিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানে চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ। বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচিরমিচির আর গুনগানির শব্দ। হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক। জানালা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমাদ জানালা লাগাতে বিছানার সামনে যেতেই চোখ পড়ে নাজিফার মুখপানে। মায়ার ঘোরে হারিয়ে যায় ছেলেটি। একটা অজানা অচেনা মায়া তাকে স্পর্শ করছে। অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘোমটার আড়ালে এতদিন যে মেয়েটিকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হলো রাত্রির আকাশে যেন এক শুকতারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকে দীপ্তময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে যে কেউ ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ঝরছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই ইমাদ যে তখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশের চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফজরের আজান কানে যেতেই নাজিফার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ইমাদ ওর পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগলো, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিকমতো ঘুমাতে পারলো না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। চাই, নামাজটা পড়ে নেই। এই বলে নাজিফা নিচে পা রাখতেই ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতেই ওকে এই অবস্থায় দেখে প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে উজু করতে। তো আমাকে ডাকলেই তো পারতেন। আর এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয় না? আপনার যে অবস্থা, তাতে আপনি নামাজ পড়বেন কি করে? অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরাম আয়েশ ছেড়ে দিচ্ছি না, তাহলে নামাজ কেন ছেড়ে দেব? যদি এতই ভালোবাসে আপনাকে, তাহলে কষ্ট দিচ্ছে কেন? মা বাবা আমাদের ভালোবাসে বলেই যে আমাদের সব আবদার মিটায় এমন নয়, ঠিক তেমনি আল্লাহ আমাদের ভালোবাসে বলে যে অসুখ সমস্যা দিবে না এমন নয়। বরং আরো বেশি করে তিনি তার প্রিয় বান্দাদের সমস্যা দেয়, যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করে কিনা তা পরীক্ষা করে। ইমাদ আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে অজুর পানি নিয়ে এসে নাজিফার সামনে দিয়ে বলে, নিন, সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি নিজেই তো পানি আনতে গিয়েছেন। আমি তো উঠে গিয়েই ওয়াশরুমে অজু করে আসতাম। চুপ থাকুন। উঠে গিয়ে উজু করতে আসতেন, হাঁটতে পারতেন যে উজু করতেন। নাজিফা অজু করতে লাগলো। ইমাদ সেই সৌন্দর্য এক দৃষ্টিতে অবলোকন করতে থাকে। ওর পানে চেয়ে থেকে ইমাদ কল্পনার রাজ্যে বিভোর হলো। এই যে এভাবে কি দেখছেন? নাজিফার কথায় ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরল। একটু সংকোচ নিয়ে বলল, নাথিং। আপনি এখন কিভাবে নামাজ পড়বেন? আপনি তো দাঁড়াতে পারবেন না। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আমরা বসে শুয়ে এবং ইশারা দিয়েও নামাজ পড়তে পারি। ওকে, তাহলে আপনি পড়ুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নটায় ইমাদ নাজিফার দিকে তাকাতেই নাজিফা বলতে লাগলো,
না মানে এত সকাল সকাল বাইরে যাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম। আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না? না। ছেলেটা এখনো নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না। কিন্তু কেন সে বুঝছে না? একদিন আমাদের সকলকে তার কাছে চলে যেতে হয়, আর এটাই নিয়ম। কেউ হয়তো দুদিন আগে যায়, কেউ হয়তো দুদিন পরে। নাজিফা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নামাজে মগ্ন হলো। সকাল 8টায় নাবা ইমাদের রুমে আসে। নাজিফা তখন ঘুমাচ্ছিল। নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, ও মা। নাবার আলতো ওষ্ঠধয়ের স্পর্শে নাজিফার ঘুম ভেঙে যায়। মায়া মাখা মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করতে লাগলো। আদর করে বলল, নাবা, তুমি এখানে? মা, তুমি ভালো আছো? হ্যাঁ তো মা, এই যে ভালো আছি। মা, মা, আপু, 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 ইতে কতেক কদিনই ফুপি ফুপি বলেছে তোমাকে ব্যথা দিতে। নাজিফা নাবার আদো আদো মুখের বাণী শুনে বুঝলো সব ঘটনা। নিশ্চুপ হয়ে গেল। মৃতুকে বাহিরে যেতে দেয়নি বলে ও এভাবে নওরিনকে ব্যবহার করে আমাকে। এমন সময় ইমাদ রুমে আসে। নাবাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? বাবাই দানো বোন আম্মুকে। অমনি নাজিফা নাবার মুখ চেপে ধরল। ইমাদ তা দেখে বলল, ওর মুখ চেপে ধরলেন কেন? ও কি বলতে চেয়েছি? কিছু না, আসলে এমনি। ইমাদ নাবার কাছে এসে নাজিফার হাতটি সরিয়ে বলল, আম্মু তুমি কি বলতে চাও? নাবা ইমাদের প্রশ্নে নাজিফার দিকে তাকালে নাজিফা নাবাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। ইমাদ আবারও নাবাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি বলতে চেয়েছো? না, কিদু না। এই বলে নাবা এক দৌড়ে রুম থেকে চলে গেলে নাজিফা জোরে একটা শ্বাস ফেলে বলল, বাঁচা গেল। ইমাদ তা দেখে বলে, কোনো কিছু তো আপনি আমার থেকে গোপন রাখতে চাচ্ছেন। কি গোপন করব? মানে এসব না বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা বলুন। সেটা জেনে আপনি কি করবেন? এনিওয়ে, আমি নিচে যাচ্ছি। ইমাদ নিচে নামতেই দেখে চারপাশে নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। রান্নাঘরেও কেউ নেই। কদম, বুয়া, মা, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। ইমাদ আশ্চর্য হয়ে সালেহার ঘরে গিয়ে দেখে সালেহা শুয়ে রয়েছে। মা কি হয়েছে? তুমি এভাবে শুয়ে রয়েছো কেন? আর বলিস না বাবা, সকাল থেকে কোমরটা যা ব্যথা করছে। কি বলো? ডাক্তার ডাকবো আমি? না না, ডাক্তারের আবার কি দরকার, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। এটা আবার কেমন কথা? ঘুমের সাথে কোমরের কি সম্পর্ক? ও তুই বুঝবি না, যা তো, আমাকে একটু ঘুমাতে দে। সে তো বুঝলাম, কিন্তু সকালের নাস্তা কি আজ তৈরি হবে না? বুয়া, কদম ভাই এরা কই? ওদের সবারও কোমর ব্যথা। কি? না মানে বাবা, কদমের হাত ব্যথা তো, তাই সে আসবে না। আর সকিনার পা ব্যথা, তাই ও আসবে না। তোমরা কি সবাই নাজিভার সাথে রোগী হয়ে গিয়েছো? এখন বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠাবো। আর তাছাড়া নাজিফার ওষুধ খেতে হলে তো কিছু খেতে হবে। হ্যাঁ তাই তো, বাবা না হলে মেয়েটা কিভাবে সুস্থ হবে? আমি বলি কি, তুই তো আগে অনেক ভালো রান্না করতে পারিস। আগে মানে মৃত্যুর জন্য, এই আমার জন্য তুই তো কত কিছুই অফ ডেতে রান্না করতিস। তো আজকে না হয়। অমনি ইমাদ চোখ বড় করে তাকাতেই সালেহা আস্তে আস্তে বলল,
না মানে আমি নাবা আর নওরিনের কথা ভেবেই বলছি, নাজিফার জন্য কিন্তু বলিনি। আর তাছাড়া আমিও কতদিন হয়ে গেল তোর হাতের খাবার খাই না। আগের মতো একটু হাসি খুশি থাক না বাবা, আগের মতো শখ করে একটু কিছু রান্না কর না। না মা, এসব আর আমার দ্বারা হবে না। যার জন্য করতাম সে তো আমায় ছেড়ে চলে গেছে, সো আমি পারবো না। ইমাদ এই বলে চলে যায়। সালেহা মুচকি হেসে বলল, বাবা, তোকে যে আজকে রান্নাঘরে যেতেই হবে। আফটার অল আমরা সবাই যে রোগী। ইমাদ উপরে গিয়ে নাজিফার সামনে এদিক ওদিক পায়চারি করতে লাগলো আর নিজে নিজেই বকতে লাগলো। অ্যাঁ, আমাকে রান্না করতে বলছে? আমি কি মেয়ে নাকি যে রান্না করব? যত সব। আমার হয়েছে সব জ্বালা। সবাই রোগী, শুধু আমি সুস্থ। তাই মেয়েদের মতো এখন আমাকে রান্না করতে হবে? এই বলে ইমাদ নাজিফার দিকে চেয়ে রইল। নাজিফা ভয়ে ভয়ে ইমাদকে বলল, আমি কিন্তু কিচ্ছু করিনি, তাহলে আমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছেন কেন? আপনার জন্যই তো বাড়ির সকলে অসুস্থ। কে আবার অসুস্থ হলো? কে আবার? আমার মা জানের কোমর ব্যথা, কদমের হাত ব্যথা, বুয়ার পা ব্যথা। উমা, এত ব্যথা কেন? কারণ আজকে ব্যথা দিবস। সত্যি আজকে ব্যথা দিবস? আগে বলবেন না। এই বলে নাজিফা ইমাদের দিকে তাকাতেই দেখে সাহেব রেগে দানবের মতো হয়ে গেছে। নাজিফা ইমাদের চেহারার দিকে চেয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। চুপ থাকুন। আমি মরছি জ্বালাই আর আপনি মজা করছেন। নাজিফা চুপ হয়ে বসে রইল। ইমাদ কিছু সময় চুপ থেকে নাজিফাকে বলল, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা এসব ইচ্ছে করে করছে, যাতে আমি রান্নাঘরে যাই। আমি কি মেয়ে যে রান্নাঘরে যাব রান্না করতে? আজকে সারাদিন সবাই না খেয়ে থাকুক, তাতে আমার কি? ভালো করে আমি রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার বোনটা নিতু, এত বড় হয়েছে, অথচ রান্নার রও পারে না। আমার বৌমনি ওরফে ভাবি, তেনাকে যদি ভাবি বলি, আরে কি চেঁচামেচি শুরু করে। ভাবি শব্দটা নাকি অনেক গাইয়া, অথচ রান্না বান্না খেলতেও পারে কিনা সন্দেহ আছে। আর আমাকে দেখুন, আমি পড়াশোনার জন্য যখন বাইরে ছিলাম তখন তো ব্যাচেলর ছিলাম। ব্যাস, নিজের রান্না নিজেই করতাম। রান্না তো মানুষের একটা শখও হতে পারে, কিন্তু আজকালকার মেয়েরা রান্না করতেই চায় না, কিন্তু ওরা বোঝে না। ইমাদ চুপ হয়ে গেলে ইমাদ চুপ হয়ে গেল, কেননা নাজিফা ওর মুখের ভেতরে কয়েকটা কাগজ ঢুকিয়ে দেয়। ইমাদ রেগে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? সে কখন থেকে কানের সামনে বকবক করেই যাচ্ছেন। কয়টা বাজে খেয়াল আছে? 8:30। আজকেও কি নাবা নওরিন স্কুলে যাবে না? কি? 8:30 বেজে গেল? ইমাদ ঘড়ির দিকে তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। নাজিফা বসে বসে মুচকি হাসতে থাকে। আর এদিকে ইমাদ রান্নাঘরে গিয়ে রুটি আর ডিম ভাজি করে। নাবা, নওরিন, নিতু, সালেহা সবাই ইমাদকে রান্নাঘরে দেখে অবাক। সালেহা আড়াল থেকে দাঁড়িয়ে ইমাদকে রান্নাঘরে দেখে বলল, বললাম না বাবা, আজকে তোকে দিয়ে আমি সকালে নাস্তা বানাবো। কতদিন পর তুই আবার একটু রান্না করলি। নিতু তো নাজিফার উপর রেগে শেষ। ভাবি মারা যাওয়ার পর ভাইয়া কখনো রান্নাঘরের সামনে পর্যন্ত আসেনি, অথচ এই মেয়েটির জন্য আজ আবারও ভাইয়া নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হতে ইমাদ, নাবা আর নওরিনকে রেডি করে খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। স্কুল থেকে বাসায় এসে মাকে নাস্তা দিয়ে নাজিফার কাছে রুটি আর ডিম ভাজি নিয়ে যায়। নাজিফা তো ইমাদকে এই অবস্থায় দেখে পুরাই অবাক। এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? ওর রাগের ভেতরে যে এত সুন্দর একটা মন আছে, তা আমরা কেউ দেখতেই পাইনি। এই যে কি ভাবছেন? না, কিছু না। অবশেষে আপনি তাহলে রান্নাঘরে গেলেন। কি করব বলুন? রান্নাঘরে না গেলে যে আপনার ওষুধ খাওয়া হতো না।
আমি ওষুধ না খেতে পারলে তাতে আপনার কি? ইমাদ কিছু সময় চুপ থেকে বলল, আপনি ওষুধ খেতে না পারলে যে আমার রুম থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবেন না? আসলে কি শুধু এর জন্যই? আসলে আমি বড্ড বেশি বোকামি, তাই হয়তো। কি হলো? আবার কি ভাবছেন? ভাবছি আমি সুস্থ হয়ে গেলে শুধু এই রুম থেকে নয়, এই বাড়ি থেকেই চলে যাব। কথাটি শুনতেই ইমাদের কেমন যেন খারাপ লাগছিল। ইমাদ বুঝতে পারল না কেন, কারণ সে এটাই চেয়েছিল এই মেয়েটি যেন ওর জীবন থেকে দূরে চলে যায়। তাহলে আজ ও যখন চলে যাওয়ার কথা বলছে, তাহলে খারাপ লাগছে কেন? তা এখান থেকে কোথায় যাবেন? গ্রামে। কি মায়ের কাছে? মা শব্দটি শুনলেই মেয়েটির চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। নিয়তির পরিহাসে ছোটবেলায় বাবা মারা যায়, আর মা নিজের আপন হয়েও সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে। ভেবেছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ আসবে যার আগমনে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কিন্তু সবার কপালে সব সুখ যে আর হয় না। এমন একটা মানুষ জীবনে আসলো যে কিনা নাজিফার চোখে মুখে বেদনার সেই নীল রংটা ফুটে ওঠে। অবশ্য উঠবে নাই বা কেন, এমন একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে যে বিয়ের রাতেই নাজিফা বুঝে ফেলেছে এর সাথে সংসার করা যাবে না। কিন্তু লোকনিন্দা থেকে বাঁচতে 2টা বছর মেয়েটি সমস্ত কষ্ট সহ্য করে সংসারটা করে। অবশেষে একদিন সত্যিই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর পারল না, ডিভোর্স দিতেই হলো। কিন্তু মেয়েটি বুঝলো না, আমরা এমন একটা সমাজে থাকি যেখানে একজন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া মানে সে এমন কিছু করে ফেলেছে যার জন্য প্রতি মিনিটে মিনিটে তাকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। ওর কোনো অধিকারই নেই ভালোভাবে বাঁচার, ওর কোনো অধিকারই নেই অমানুষ কারো সাথে বিয়ে হলেও তাকে ডিভোর্স দেওয়ার। আর যদি হয় সে পরহেজগার মেয়ে, তাহলে তার পরহেজগার গিরি তা নিয়ে কথা ওঠে। পরহেজগার মেয়ে মানে তোমার স্বামী রাতে যদি মদ খেয়ে এসে তোমাকে মারে, সমাজের মানুষের কথা অনুযায়ী তোমার কাছে সে ব্যথা অমৃতের মতো লাগতে হবে। উফ, করতে পারবে না। নাজিফা টপ টপ করে চোখের জলগুলো ছেড়ে দিল। জীবন যুদ্ধে সে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে বেলা শেষে সূর্যটা তার হৃদয়ের আকাশে উঠেছে কিনা সেটা অপলক দৃষ্টিতে মেয়েটি খোঁজে, কিন্তু বেলা যে শেষ হয় না তার, তাই তো মাঝি তার ঘাটে এখনো আসেনি। বেলা শেষের সূর্যটাও যে এখনো ওঠেনি। ইমাদ নাজিফাকে এতক্ষণ অবধি নিশ্চুপ দেখে ওর কাছে যেতেই দেখে মেয়েটি কাঁদছে। এ কি, আপনার চোখে জল কেন? আপনি কথায় কথায় এত কাঁদেন কেন? না, এমনি। তা বললেন না তো কোথায় যাবেন? কোথায় আর যাব, দেখি গ্রামে গিয়ে যদি ভালো কোনো চাকরি পাই তাহলে একাই থাকবো। নাজিফার উত্তরে ইমাদ একটু হেসে বলল, তা পড়াশোনা কতদূর করেছেন যে চাকরি করবেন? দেখে তো মনে হয় না পড়াশোনা করেছেন। নাজিফা এখন ক্ষীণ কণ্ঠে বলল, অ্যাকাউন্টসের উপরে বিবিএ কমপ্লিট করেছি, তারপর আর পড়াশোনা হয়নি মায়ের কারণে। এইটুকু অবধি পড়তেই তো আমাকে। নাজিফা চুপ হয়ে যায়। ইমাদের দিকে তাকিয়ে দেখে ছেলেটি অনিমেষ ভাবে ওর দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বিবিএ কমপ্লিট করেছেন? অবাক হচ্ছেন? আসলে আমাদের মানুষগুলোর সমস্যা কি জানেন? কেউ যদি রবকে ভালোবাসে, তার হুকুম মেনে চলে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার সম্পর্কে আমাদের ধারণা সে অবশ্যই আনস্মার্ট গাইয়া টাইপের ব্যক্তি হবে। আর জেনারেল পড়াশোনা সেটার সামনেই যেন তার যাওয়া উচিত না। অথচ সত্যিকারের যে রবকে ভালোবাসে সে সবচেয়ে স্মার্ট, শিক্ষিত ও সুশীল ব্যক্তি। সেই মনে করে শুধু দিনই ইলম নয়, একজন ব্যক্তি হিসাবে আমাকে সব কিছুর উপর জ্ঞান অর্জন করা উচিত। ইমাদ বাকরুদ্ধ হয়ে যায়। আসলেই আমাদের কাছে কোনো ব্যক্তি রবকে ভালোবাসা মানে তার সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণাই আসে না।
ইমাদ মুখে অস্ফুট হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, শুভকামনা, ভালো থাকবেন। আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। এই বলে ইমাদ চলে যায়। নাজিফাও চলে যেতেই বলে উঠল, এত কিছু না বলে যদি একবার বলতেন প্লিজ আপনি যেন না, তাহলে বিশ্বাস করুন আমি পৃথিবীর সব সুখ আজ পেয়ে যেতাম। কিন্তু 4 অক্ষরের ভালোবাসা শব্দটি হয়তো আমার কপালেই নেই। দুপুর 3টে বাজে নাবা আর নওরিন বাড়ি ফিরে আসে। ইমাদ আজ চেম্বারে যায়নি। সকালে নাজিফার কথাগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নটির উত্তর তার জানা নেই। ইমাদ আবারও রান্নাঘরে গেল। নিজেই নিজেকে বলতে লাগলো, ইমাদ, যেহেতু মেয়েটি চলে যাবে, সেহেতু যে কয়দিন এই বাড়িতে আছে, মেহমান হিসেবে তুই না হয় তার সেবা কর। বাবাই বাবাই, তুমি কি কাঁদতো? প্রশ্নটি শুনে ইমাদ সামনে তাকাতেই দেখে নাবা একটু হেসে বলল, আমি রান্না করছি মা। কার জন্য? মায়ের জন্য? ইমাদ অবাক হয়ে যায়। নাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি ওকে মা বলে ডাকো কেন? বাদে মাকে মা বলবো না তো কি বলবো? ইমাদ অবাক হয়ে যায়। নিশ্চুপ ভাবে নাবার মুখের দিকে চেয়ে রয়। আমার মেয়েটি আজ অব্দি মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ সে নাজিফাকে নিজের মা মনে করছে। আমি কি করে ওকে কষ্ট দেই? নাজিফা তো চলে যাবে, আমি তো ওকে আটকে রাখতে পারবো না। কি হতো বাবাই, তুমি কি ভাবতো? কিছু না মা, যা, তুই তোর মায়ের কাছে যা, আমি আসছি। নাবা চলে যেতেই ইমাদ রান্নায় ব্যস্ত হয়। হঠাৎ তার মনে হলো, আমি নাবাকে কি বলে পাঠালাম? কথাগুলো ভাবতেই ইমাদ মুখে হাত দিয়ে ফেলে। আমি কি কোনো মায়াজালে পড়ে যাচ্ছি? না, আমার দ্বারা এরূপ কিছু হওয়া উচিত না। নাজিফা শুয়ে ভাবছিল, জীবনটা কত বিচিত্র, হরেক রকমের মানুষ, হরেক রকমের জীবন। হঠাৎ নাজিফার মনে হলো পর্দার আড়ালে কেউ লুকিয়ে রয়েছে। একটু বিস্মিত হয়ে নাজিফা জিজ্ঞাসা করলো, কে ওখানে? নাজিফার গলার স্বর পেয়ে নওরিন ওর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নওরিনকে দেখে নাজিফা মুচকি হেসে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন মা? এদিকে এসো। নওরিন অমনেই কান্না করে নাজিফাকে এসে জড়িয়ে ধরে। সরি, আমি তোমাকে ইচ্ছে করে ব্যথা দেইনি। খাদি আপুকে আদর করলে হবে, আমাকে করবে না? কথাটি শুনে নাজিফা দরজার দিকে তাকাতেই দেখে নাবা। চোখের জলগুলো ছেড়ে বলল, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? এসো এদিকে। নাবা খিলখিল করে হাসতে হাসতে নাজিফাকে এসে জড়িয়ে ধরলো। নাজিফা ওদের দুজনকে শক্ত করে আগলে ধরে চোখের জলগুলো মুছে ভাবতে লাগলো, জীবনে কিছু না পেলেও যে কদিন এই বাড়িতে আছি, দুটো বাচ্চার ভালোবাসা নিয়েই না হয় থাকবো। ইমাদ হঠাৎ রুমে আসে। এরূপ দৃশ্য দেখে আড়ালে দাঁড়িয়ে থাকে। নওরিন কান্নামাখা কণ্ঠে নাজিফাকে বলে, বিশ্বাস করো, আমি চাইনি তুমি পড়ে যাও। ফুফু আমাকে বলেছিল তুমি নাকি শুধু বাবাইয়ের জন্য পায়েস রেঁধেছো, যা খেলে বাবাই আমাদেরকে ভুলে যাবে। তাই ফুফু আমার হাতে তেল আর কলার খোসা দিয়ে বলল এগুলো বাবাইয়ের ঘরের সামনে ফেলে দিতে, আর এগুলোতে পিছলা খেয়ে তোমার হাতের থেকে পায়েসের বাটিটা পড়ে যাবে। ব্যাস, আমিও তার জন্য এমন করেছি। আমাকে মাফ করে দাও। তোমার কেন মনে হলো আমি শুধু তোমার বাবার জন্য রান্না করেছি? আর তাছাড়া তোমার বাবাই তোমাদের এত কম ভালোবাসেন যে আমি সামান্য পায়েস খাওয়ালেই তিনি তোমাদের ভুলে যাবেন? সরি, আমি আর কখনো এমন কাজ করব না। ইমাদ আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে নিতুর ঘরে যায়। গিয়ে দেখে নিতু বসে বসে গান শুনছে। ইমাদ নিতুর হাতটা ধরে ওকে নাজিফার রুমে নিয়ে আসে।
কি হলো ভাইয়া, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? নাজিফা ও ইমাদের এরূপ কাণ্ড দেখে অবাক হয়ে যায়। নাবা আর নওরিন কখনোই ইমাদকে এতটা রাখতে দেখেনি। ভয়ে দুজনে নাজিফাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুই কি করেছিস তুই জানিস না? ইয়ে মামা, মানে কি হয়েছে? নিতুর হাতটা ধরে নাজিফার পায়ের সামনে নিয়ে গিয়ে ইমাদ বলল, যা নাজিফার পা ধরে মাপ চা। ভাইয়া, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি কেন ওর পা ধরবো? কারণ তোর কারণে ও পিছলে খেয়ে পড়েছে। মানে কে বলেছে তোকে এসব? নাজিফাও সংকোচ নিয়ে ইমাদকে বলে, কে বলেছে আপনাকে? দেখুন। চুপ থাকুন, আমি আপনার সাথে কোনো কথা বলছি না। সো প্লিজ আপনি কথা না বললে আমি সব থেকে খুশি হব। নাজিফা চুপ হয়ে যায়। কি হলো নিতু, তোর কানে কথা যাচ্ছে না? ইমাদ প্রচন্ড জোরে ধমক দিতেই নিতু কাপা কাপা কণ্ঠে নাজিফার কাছে মাফ চাইতেই নাজিফা একটু সংকোচ নিয়ে নিতুকে বলে, ঠিক আছে, বাট তুমি নিজে এই কাজটি করলে, বিশ্বাস করো আমি কিছুই মনে করতাম না, কিন্তু তুমি একটি 9 বছরের বাচ্চাকে দিয়ে, আসলে কি এটা উচিত হয়েছে বলো? তুমি তো বড়, তুমি ওর ফুফু। তুমি যদি ওকে এসব করতে শেখাও, তাহলে বড় হয়ে ওর কি হবে তুমি বুঝতে পারছো? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। নেক্সট টাইম তুই যদি নাজিফার সাথে খারাপ কিছু করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভাইয়া, তুমি না ওকে পছন্দ করো না? তাহলে তোমার এত জ্বলে কেন? কারণ ওকে আমি পছন্দ না করলে ও কি ও? ও এ বাড়ির বউ, ও আমার বিয়ে করা স্ত্রী। ব্যাস, এইটুকুই বলেছে, এতেই আমি খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। বাকিটা জীবন আপনার মুখে এই কথাগুলো মনে রেখেই কাটিয়ে দিতে পারবো। জানি না মন থেকে বলেছেন কিনা, কিন্তু বলেছেন যে এতেই আমি খুশি। নাজিফা ইমাদের দিকে চেয়ে মনের সাথে কথা বলতে থাকে। এইদিকে ইমাদের কথায় নিতু ভীষণ রাগ করে রুমের দিকে চলে যায়। নিতু চলে যেতেই ইমাদ নাজিফাকে বলল, আল্লাহকে তো খুব ভালোবাসেন। যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না, সেটা যত ছোট কিংবা বড় অন্যায় হোক না কেন। ঠিক আছে? ইমাদের কথায় নাজিফা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর এত সুন্দর কথাটি সত্যিই নাজিফার জন্য প্রয়োজন। আসলেই জীবনে চলার পথে আমাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া সত্যিই উচিত নয়, সেটা নিজের অতি কাছের মানুষ করলেও। রাতের দিকে ইমাদ ঘরে আসতে নাজিফা ইতস্তত ভাবে ইমাদকে বলে, আমি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? ইমাদ আশ্চর্য হয়ে, হঠাৎ এমন কথা? না মানে সারাদিন আমি আপনার ঘরে আপনার বিছানার উপর শুয়ে আছি, আপনি একটু বিশ্রামও নিতে পারছেন না। এমন করে বলার কি আছে? এই ঘরটি তো আপনারও, কেননা আপনি আমার। ছেলেটি চুপ হয়ে যায়। বড্ড চাপা স্বভাবের, কখনোই নিজের মনের কথাগুলো প্রকাশ করে না, সবগুলো মনে রেখে নিজে একাই কষ্ট পায়। অ্যাঁ, আমি আপনার কে? না কিছু না। এনিওয়ে, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনাকে আমি এই কয়দিনেই জ্বালাবো, আমি সুস্থ হয়ে গেলে সত্যিই চলে যাব। ইমাদ নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কথায় কথায় এত যাই যাই করেন কেন? আপনার ভিতরে মায়া ভালোবাসা কিছুই নেই, তাই তো একজনকে ছেড়ে চলে আসতে পেরেছেন। ইমাদ বুঝতে পারলো না রাগের মাথায় সে মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললো। নাজিফা মুখে ঠুনকো হাসি নিয়ে, ও যদি আমার সামান্য ভালোবাসাটুকু গ্রহণ করত, আর ও যদি আমাকে সামান্যটুকু ভালোবাসা দিত,
তাহলে বিশ্বাস করুন আমি ওকে ছেড়ে চলে আসতাম না। ইমাদ অনুতপ্তভাবে নাজিফার দিকে চেয়ে বলে, আই এম সরি, আসলে রাগের মাথায় মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপার না, এসব শোনার অভ্যাস আমার আছে। প্লিজ রাগ করবেন না, আমি আপনাকে হার্ট করতে চাইনি। না, না করব কেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করুন। না মানে আসলে আপনার হাজবেন্ডকে আপনি কেন ছেড়ে দিয়েছেন তা খুব জানতে ইচ্ছে করছে। সিরিয়াসলি? এই তো কয়দিন আগেও বলেছিলেন আমার অতীত সম্পর্কে জানার আপনার কোনো আগ্রহ নেই। তাহলে আজ কি এমন হলো যে জানতে চাচ্ছেন? আসলে আপনি বোধহয় জানেন না, মানুষের চিন্তা ভাবনা মিনিটে মিনিটে বদলায়। সেদিন যা বলেছিলাম তখন হয়তো আপনার সম্পর্কে আমার যে ধারণা ছিল তা হয়তো এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি না বলতে চাইলে আমি জোর করব না। ইটস ওকে। ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ওর হাতটা আলতো করে স্পর্শ করে। নয়ন বেয়ে অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। ইমাদ ওর পাশে বসে। জানেন, আমার না কপালটাই খারাপ। তাই তো এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে আমাকে পণ্য করতে চেয়েছিল। মানে? আসলে আমার হাজবেন্ড মানে মোহন, ও কখনোই চাইতো না আমি পর্দা করি। ও চাইতো আমি সবসময় ফ্যাশন করে ওর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিই, নাইট ক্লাবে যেন যাই, ওর বসের সাথে যেন দেখা করি, মিষ্টি করে ওর বসের সাথে, কলিগদের সাথে, বন্ধুদের সাথে যেন কথা বলি, হাসাহাসি করি, ফুর্তি করি। কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে আমি শুধু ওর সম্পত্তি। এখানে কাউকে নজর দিতে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমি ওকে বোঝাতে পারতাম না যে আজ মরে গেলে কাল দুদিন, এই দুনিয়ার রং তামাশা সবকিছুই ক্ষণিকের। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমায় মারতো। এমনকি বিয়ের প্রথম রাতেও নেশা করে এসে আমার গায়ে হাত তুলেছিল। সেদিনেই বুঝে ফেলেছিলাম মা টাকার বিনিময়ে এই ছেলেটির কাছে আমায় বিক্রি করে দেয়। বিয়ের পর সারা দিন আমার শাশুড়ি আর মোহনের অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। অনেকবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও উল্টো আমাকে হাতের কাছে যা পেত তা দিয়ে মারতো। আয়নার সামনে গিয়ে যখন ওর মায়ের আঘাতগুলো নিয়ে দাঁড়াতাম, আয়নাও দেখতাম আমাকে উপহাস করছে। আমার হৃদয়টাও ও আমাকে উপহাস করত। এই আমি শিক্ষিত ব্যক্তি, এই আমি নিজেকে সম্মান করি, এটাকেই যদি শিক্ষিত ব্যক্তির নমুনা বলা হয়, তবে এই শিক্ষার থেকে মূর্খ থাকা অনেক ভালো। চোখের জল মুছে ফেললাম। সেদিন থেকে নিজের অধিকার নিজে আদায় করব ভেবেছিলাম। তাই তো রাতে মোহন এসে যখন আমায় ওর বসের সাথে ফোনে কথা বলতে দেয়, আমি ঠাস করে ওকে একটা থাপ্পড় দিয়ে দেই। ও আমাকে সম্মান করতে পারে না, তাই আমি ওকে সম্মান করতে সেদিন থেকে ভুলে গিয়েছিলাম। জানেন, আমি না ওকে ডিভোর্স দিতাম না যদি দেখতাম ও আমাকে সামান্যটুকু ভালোবাসে। কিন্তু ও আমাকে নয়, বরং বিয়ের পরও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম আমি মোহন আমাকে ভালোবাসে না, তাই মুক্ত করে দিলাম। মুক্ত আকাশে ও উড়ে চলে গেল, একবারও ফিরে তাকালো না। নাজিফা নিশ্চুপ হয়ে যায়। ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমাদ তাও একটু হেসে নাজিফার দিকে চেয়ে বলে, ভালোবাসতে ওকে খুব, তাই না? কাউকে কারো ভালোবাসা পেতে হলে সেই মানুষটাকে অর্জন করতে হয়। ও তো আমাকে কখনো অর্জন করতে পারেনি, তাই তো আমি ওকে কখনোই ভালোবাসতে পারিনি। ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ে ব্যথা অনুভব হয়নি, বুকের বা পাজরে কষ্ট লাগেনি, একবারও পিছুটান অনুতপ্ত হয়নি। সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি। সহজে দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছি। তাহলে আমি কেন মিতুকে ভুলতে পারছি না? কারণ আপনি তাকে ভালোবাসেন। অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন, তাই মৃতকে আপনি কখনো ভুলতে পারবেন না। আর যেদিন মৃতকে ভুলে যাবেন সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি।
তাই তো ওর অনুপস্থিতি আপনাকে ওকে ভুলিয়ে দিল। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানেই আপনি হেরে গেছেন। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল সংজ্ঞাই জানেন না। ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পুরনো অনুভূতিতে আবার কাউকে ভালোবাসতে পারা, আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা। কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে। ভালোবাসার নামের 4 অক্ষরের শব্দের সাথে জড়িত হতে হবেই। না, তা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। মিতু ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ইমাদ সাহেব, বাস্তবতা দেখুন। আবেগ নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। ইমাদ নাজিফার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের এক রাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায়। আকাশের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। ওই নিঃসব তারাগুলোর সাথে কথা বলতে লাগলো। কিন্তু ছেলেটি বুঝতে পারছে না তারাগুলো যে নির্বাক। এরা না ওর দুঃখ বুঝবে, না ওর কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে নীল আকাশের কোনো এক পাশে মিতুর মুখটা খুঁজতে থাকে। হঠাৎ মনে হলো কেউ একজন আলতো করে হাতটাকে স্পর্শ করছে। তাকাতেই দেখে নওরিন। বাবাই, ও বাবাই, তুমি এত রাতে ছাদে কি করছো? তুই এখানে এসেছিস কেন? ওই মেয়ে। কি হলো বল, তুই এখানে কেন এসেছিস? বাবাই, ওই মেয়েটি পাঠিয়ে। এমন বলতে হয় না মা, উনি তো। কি বাবাই, উনি কে? আচ্ছা বাবাই, আমি উনিকে কি বলে ডাকবো? ইমাদ হাঁটু গেড়ে বসে। তোর ইচ্ছে মা, তুই যেটা বলে ডাকবি। বাবাই, ওকে আমি মামুনি বলে ডাকি। ও না আমার মায়ের মতো। বাবাই, এই মামুনিটা অনেক ভালো, অনেক সুন্দর, একেবারে পরীর মতো। আমাকে আর বোনকে অনেক ভালোবাসে। আর কি? আর তোমাকেও অনেক ভালোবাসে। ইমাদ সহসা অট্ট হেসে উঠল। উনি আমাকে ভালোবাসে? যদি তাই হয়তো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না। যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার চিন্তাই করতো না। কি হলো বাবাই, তুমি কি ভাবছো? না, কিছু না। আসলে তোর মামুনিটা সবাইকে ভালোবাসলেও আমায় ভালোবাসে না। নওরিন ধমক দিয়ে কে বলেছে তোমায়? মামুনি তোমায় অনেক ভালোবাসে, তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে আনতে। তুমি যদি এখন না যাও তাহলে মামুনি নিজে এখন উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এসব তোকে ভয় দেখিয়েছে মা, বুঝছিস? নওরিন ইমাদের হাত ধরে বাবাই প্লিজ চলো, না হলে কিন্তু মামুনি উপরে চলে আসবে। বললাম না আসবে না। তোকে ভয় দেখিয়েছে। আমি ওনার কি লাগি যে আসবে? আমাকে বলে দিয়েছে 5 মিনিটের ভিতরে তোমায় নিচে নিয়ে না নামলে সত্যি উপরে চলে আসবে। ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে নওরিনকে বলল, বুঝলি মা, পৃথিবীর সবাই স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তোর মামুনিও নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই বলে ইমাদ মোবাইল টিপায় ব্যস্ত হলো। নওরিন ইমাদের হাত ধরে টানছে। হঠাৎ নাজিফার গলার চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। ইমাদ তার দিকে খেয়ালও করলো না। নিস্তেজ হয়ে গেল নাজিফার। আবার কিছু হলো না তো? ও কি সত্যিই উপরে চলে এসেছে? নওরিন ইমাদের হাত ধরে বাবা, মামুনির গলার আওয়াজ না? হ্যাঁ, না, কি বলছিস তুই? এই বলে
ইমাদ এক দৌড়ে ছাদ থেকে নিচে নামতেই দেখে নাজিফা সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে। ইমাদ ওকে সিঁড়িতে দেখে হতভম্ব হয়ে যায়। ওর সামনে গিয়ে প্রচন্ড জোরে ধমক দিয়ে বলে, আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন? আপনার জন্য। চুপ থাকুন আমার জন্য, যত সব। এখনই পায়ের ব্যথা তো আরো বেড়ে গেছে। নওরিন অমনি বলল, ঠিকই তো তোমার জন্য। কতবার বলেছি, মামুনি আমাকে বলেছে তোমাকে নিয়ে 5 মিনিটের ভিতরে নিচে না গেলে উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এখন বুঝলে? চুপ থাক তুই। আমাকে আগে বলবি না যে সত্য করে বলেছে? বাবা, আমি কি বলেছি মামুনি মিথ্যে করে বলেছে? এখন তুমি সব দোষ আমায় দিচ্ছ। না, সব দোষ আমার। এখন চুপ থাক। যা নিচে গিয়ে বরফ নিয়ে আয়, আমার ঘরে আয়। ওকে বাবাই। নওরিন চলে যেতেই ইমাদ নাজিফাকে কোনো সংকোচ না করে কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে নিচে নামতে লাগলো। নাজিফা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। শক্ত করে ওর কাঁধ দুটোকে আঁকড়ে ধরলো। ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাদ বুঝে ফেললো মেয়েটি ওর মাঝে এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে। ওর সুখে সুখী আর ওর দুঃখে দুঃখী হবে। রুমে নিয়ে নাজিফাকে বিছানার উপর শোয়াতেই নওরিন বরফ নিয়ে ইমাদের ঘরে আসে। বাবাই এই নাও। হুম। আইস হাতে নিয়ে ইমাদ নওরিনকে বলল, শোন, এটা যেন আর কেউ না জানে। কেন বাবাই? কেন? আবার মা জানলে বাবাইকে বকবে। আমি খুশি হব দিদুন তোমায় বকলে। দাঁড়া, আমি এখনই দিদুনকে গিয়ে বলছি। এই বলে নওরিন চলে যেতেই ইমাদ ওকে বারবার ডাকতে থাকে। নাজিফার দিকে যে গরম চোখে, কে বলেছে উপরে যেতে? আপনি তাহলে কেন আমার উপর রাগ করে উপরে চলে গিয়েছেন? তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায়? যাব, 100 বার যাব। আপনার সাথে কথা বলে পারা যায় না। ইমাদ আর কথা না বাড়িয়ে নাজিফার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো। সকালে নাজিফার ঘুম ভাঙতেই ও ইমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। চোখ কচলাতে থাকলো। বারবার নিজের হাতে চিমটি দিয়ে দেখতে লাগলো এটা কি সত্যি, এটা কি স্বপ্ন না বাস্তব। আমি কিছু ভুল দেখছি না তো? ইমাদ সাহেব নামাজ পড়ছেন, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা ঘুরছে। আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে কবুল করে নিয়েছে? ইমাদ নামাজ পড়ে মোনাজাত শেষে পেছনে তাকাতেই নাজিফাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেলল। আমতা আমতা করে নাজিফাকে বলল, এইভাবে তাকিয়ে থাকার কি হলো? ইয়ে আপনি নামাজ পড়েছেন? তাই কথা বলতে গিয়ে এত আমতাম করা কি হলো? আপনি সত্যিই নামাজ পড়েছেন? ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে, জানেন তো এই জন্যই আমি বাসায় নামাজ পড়তে চাইনি। জানতাম আপনি এমন করবেন। মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, তাই যেতে পারলাম না। এই বলে ইমাদ হাতের জায়নামাজটা গোছাতে লাগলো। নাজিফা ছেলেটির দিকে চেয়ে রইল। অদ্ভুত মায়াবী চেহারা, বাদামি রঙের চোখ, গোলাপি ওষ্ঠদয়, কুচকুচে কালো ভ্রু, আর তার উপরে পরনে নীল কালার পাঞ্জাবি আর মাথার সাদা টুপি। সত্যি এ তো সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল, যে আমার গল্পের নায়ক ছিল। নাজিফা উপরের দিকে দুহাত তুলে শুকরিয়া আদায় করল। ইমাদ তখন ব্রুকুচকে বলল, তা ম্যাডাম, দুহাত উপরের দিকে তুলে কি করছেন? আজকে কি আপনি নামাজ পড়বেন না? ও হ্যাঁ, পড়ব তো।
ইমাদ জায়নামাজটা রেখে নাজিফাকে অজুর পানি এনে দেয়। নাজিফা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে, তা এভাবে আর কয়দিন আমাকে পানি এনে দিবেন? আপনি যতদিন চাইবেন। আমি যদি বলি সারা জীবনের জন্য? ইমাদ কি ভেবে হেসে বলল, তার মানে আপনি সারা জীবন এভাবে পঙ্গু হয়ে থাকবেন? এই বলে ইমাদ ঘর থেকে বাহিরে চলে যায়। নাজিফা ভাবল ছেলেটি বুঝলো না তার কথাবার্তার ভাবার্থ, এইভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল। ইমাদ ঘর থেকে বের হয়ে পিচ ঢালা পথে নীল আকাশকে বন্ধু করে হাঁটতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে আল্লাহকে বলতে থাকে, অভিমান করে তোমায় বলে থাকতে গিয়েছিলাম আল্লাহ, কিন্তু এমন একটা মানুষকে জীবন পাঠালে যে কিনা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল তুমি তোমার বান্দাদের প্রতি পদে পরীক্ষা করো কেবল, আর সেই মানুষটাকে আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে। আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান, তাহলে সুস্থ হয়ে কেন বলেন চলে যাবেন? কেন ও একবারও বলেন না দেখুন আমি কিন্তু আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে যাব না। ইগো দেখান আমার সাথে, তাই না? চলে যাক, তাতে আমার কি, যত সব। আমিও ইগো দেখাবো এবার থেকে। এই যে আঙ্কেল, ফুল নিবেন? কে? ইমাদ পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের ছেঁড়া ফ্রক পরুয়া শুকনো করুণ চাহনির একটি 10 কি 11 বছরের মেয়ে, হাতে লাল গোলাপের বিশাল তোড়া, আর রজনীগন্ধার ফুল, বকুল ফুলের মালা, আর আরো 2 রকমের ফুল। ইমাদ একটু গম্ভীর হয়ে, না লাগবে না। কি রাগ করেছেন কারোর সাথে? ইমাদ চুপ করে একটি গাছের নিচে বসলো। মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো, নেন না আঙ্কেল, দুটো পয়সা দেন না, সব থেকে কম দামে দিব। নিয়ে কি করব বলো মা? কাকে দিব? নেওয়ার যে কেউ নেই। আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব? তুই বরং ফুলগুলো রেখে দে, আর এই নে, এই 500 টাকা রাখ। মেয়েটি একটু হেসে বলে, বুঝছি, আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না? এত পাকা বুড়ি কেন তুই? জানেন আঙ্কেল, আমার আম্মু যখন আপুর সাথে রাগ করতো, আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেই আম্মু মুচকি হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত। কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কোমায় চলে গেছে, আর আমি এতিম হয়ে গেছি। নিজের পেট চালাতে এই ফুল বিক্রি করি। আঙ্কেল, ফুল পবিত্র, এটা যে কারো মন ভালো করে দেয়। আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়েন, দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে। মেয়েটি ফুলগুলোকে ইমাদের পাশে রেখে 500 টাকা নিয়ে খুশিতে পিচ ঢালা পথের সাথে মিলে গেল। ইমাদ কেন জানি মেয়েটির আবদারটা ফেরাতে পারলো না। আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করলো না। আমাকে তিনি কত ভালোবাসলেন, অথচ আমি ওনার উপর অভিমান করেছিলাম। ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতে এই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল। আঙ্কেল, ফুল পবিত্র। তার মানে এটি পবিত্র কোনো মানুষকেই দেওয়া উচিত। ইমাদ ফুলগুলো হাতে নিয়ে বাড়িতে গেল। রুমে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাদ 100 বার ভাবলো, ভেতরে কি এই ফুল নিয়ে যাব? না থাক, ফুলগুলো বাইরে রেখে আসি। না, কেন রাখবো আমি? আমি কি ওনার জন্য কিনেছি? আর তাছাড়া এটা আমার ঘর, আমি যেটা ইচ্ছা সেটা নিয়ে ঘরে ঢুকতে পারবো। ইমাদ একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেই দেখে নাজিফা বিছানা ছাড়ছে। ইমাদ ধমক দিয়ে বলে, এই কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? কে ও ইমাদ সাহেব? কেন আমার মাথা খারাপ হবে? আপনি ভাঙা পা নিয়ে বিছানা থেকে নেমেছেন? আসলে পায়ের ব্যথাটা না কমে গেছে। আর তাছাড়া এভাবে শুয়ে থাকলে হবে না, কাজ আছে অনেক। মেয়েগুলোকে স্কুলে পাঠানো, ওদের জন্য নাস্তা করা, এগুলো তো প্রতিদিন, আর আপনি করে দিবেন না। ইমাদ গোমরা মুখ করে,
যা খুশি তাই করুন আপনি। তাই তো করব। এনিওয়ে, আপনার হাতে ওগুলো কি? এলে বাবালে, আপনি কি ছোট খুকি যে এগুলোর নাম জানেন না? তা না, আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার? ইমাদ একটু হেসে বলে, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? যেটা বলতে গিয়েছেন সেটা বলুন। না মানে আসলে এত ফুল আপনার হাতে। ইমাদ চেঁচিয়ে বলে, কি, আমি ফুল বিক্রি করবো আপনার কাছে? তা নয় তো কি, এত ফুল পাগলেও তো আনে না। যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে। তা আপনার কি চাকরি চলে গেছে? কেন? না মানে, ফুল বিক্রির পাল্লায় নামছেন যে। ইমাদ নাজিফার কাছে এসে আঙুল তুলে বলে, আপনি না কখনো আমাকে বুঝবেন না, কখনো না। এই বলে ইমাদ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলে নাজিফা শান্ত কণ্ঠে বলে, এইতে বুঝে কি হবে যদি সেই মানুষটা ইগোর জন্য নিজের মনের কথা না বলতে পারে? ইমাদ তেড়ে এসে নাজিফার হাত ধরে। আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না? আর কিসের মনের কথা বলবো আপনাকে? লিসেন, কিছু বলার নেই আপনাকে। আপনি চলে গেলে আমি বরং খুশি হব। ইমাদ হাতের সবগুলো ফুল নিচে ফেলে দিল। রেগে চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ইমাদকে বলল, আজ দুপুরে মা আসবে আমায় নিয়ে যেতে। ইমাদ কথাটির কোনো গুরুত্ব না দিয়ে চমকে গেল। নাজিফা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোড়া উঠিয়ে ঠুনকো হেসে বলল, আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি, তাহলে যে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না, আর আপনাকে চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না, তাই না হয় অবুঝি রয়ে গেলাম। দুপুরবেলা ইমাদ চেম্বার থেকে বাড়ি ফিরতেই দেখে নাজিফার মা এসেছে। ওনাকে দেখে ইমাদের কপালে ভাঁজ পড়ে গেল। তার মানে সকালে নাজিফা যেটা বলেছে সেটা সত্যি। নিজের ভালো তো পাগলও বুঝে, অথচ এই মেয়েটি নিজের ভালো বুঝে না। ইমাদকে দরজার সামনে দেখে সালেহা বলল, আরে ইমাদ এসেছিস তুই? এই দেখ কে এসেছে। নাজিফার মা তখন বলল, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সালেহা ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন। তার মানে নাজিফা যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, সেটা সত্যি? জি বাবা, আমিও ভালো আছি। ইমাদ মুখটাকে ম্লান করে সালেহাকে জিজ্ঞেস করলো, মা নাজিফা কোথায়? সালেহা হেসে বলল, আমার রুমে গেছে। কেন? কেন আবার? ওর লাগেজ গুছাতে। এই বলে সালিহা নাজিফার মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলে, ব্যান তো ওকে নিয়ে যেতে এসেছে, তাই মেয়েটি জামা কাপড় নিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে। ইমাদ প্রখর নয়নে সালেহার দিকে চেয়ে, মা তুমি কি পাগল হয়ে গেছো? এই তোমার কি জ্বর হয়েছে? তুমি এই মহি। সালেহা ইমাদের মুখ চেপে ধরে, অতঃপর আস্তে বলল, কি হচ্ছে কি এসব? ওনার সামনে কি তুই এইভাবে আচরণ করবি? ইমাদ মুখ থেকে সালেহার হাত সরিয়ে, হ্যাঁ 100 বার করবো। যা তো এখান থেকে। উনি কি আর জোর করে নাফিসাকে নিয়ে যাচ্ছে? নাফিসা নিজেও যেতে চাচ্ছে। কি, দাঁড়াও। ইমাদ সোজা সালেহার রুমে চলে গেল। গিয়ে দেখে নাজিফা লাগেজের জামা কাপড় ঢুকাচ্ছে।
ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচন্ড জোরে ধরে উগ্র মেজাজে বলে, সমস্যাটা কি আপনার? আমার আবার কি সমস্যা? আর হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি খুব। পান, আপনার ব্যথা পাওয়াই উচিত। আপনি সকালে যেটা বলেছেন তা সত্যি। তা নয় তো কি? আমি আপনার সাথে মিথ্যে বলেছি? এই আপনার মায়ের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগেও তো এই মহিলাটির উপর আপনার অনেক রাগ ছিল। ওনাকে আপনি মহিলা বলছেন কেন? উনি তো আপনার গুরুজন। যে আপনাকে এত কষ্ট দিল, সে আর যাই হোক, তাকে আমি সম্মান করতে পারবো না। বাবা, তা আমাকে কেউ কষ্ট দিলে তাতে আপনার কি? আ আমার কিছু না, আপনাকে কষ্ট দিলে আমার কি? আবার ইগো দেখাচ্ছেন? ইমাদ একটু শান্ত হয়ে, দেখি আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। না, ছাড়বো না। কি করবেন আপনি না ছাড়লে? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর তাছাড়া আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি আমার বিয়ে করা বউ, অতএব আপনার হাতটা আমি 100 বার ধরার অধিকার রাখি। তাহলে আপনি বলছেন আমি আপনার বিয়ে করা বউ? তা নয়তো কি? যেহেতু মায়ের জোরে বিয়ে করেছি, সেহেতু বউ। তার মানে আপনি আমাকে বউ হিসেবে মানছেন না, তাই তো? মানে আমি তো আপনাকে বিয়ের রাতে বলে দিয়েছিলাম, আপনাকে আমি কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না। নাজিফা জোরে হাতটা ছাড়িয়ে বলে, তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি আপনার কিছু লাগি না, বরং আমি চলে গেলে আপনি অনেক বেশি খুশি হবেন। নাজিফা লাগেজ নিয়ে নিচে চলে আসলো। সালেহার তা দেখে মুখটা শুকিয়ে গেল। তার মানে ইমাদ এখনো নাজিফাকে নিজের মনের কথা বলতে পারলো না। কিন্তু এখন যদি নাজিফার মা ওকে নিয়ে চলে যায়, তাহলে তো এই বলে সালেহা ভয়ে ঘামতে লাগলো। আমি কি নাজিফার কথায় এই নাটকটা করে ভুল করলাম? ইমাদ যদি ওকে না আটকায় তাহলে? নাজিফা সালেহার সামনে এসে বলে, মা ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, নিজের শরীরের যত্ন নেবেন। সালেহা আস্তে আস্তে বলল, তুমি সত্যি চলে যাচ্ছ? দেখো না মা কি হয়। কি রে নাজিফা, শাশুড়ির সাথে কি বিড়বিড় করে বলছিস? চল। হ্যাঁ মা। ইমাদ উপর থেকে দাঁড়িয়ে সব দেখছে আর ভাবছে, মানে কি? উনি সত্যি চলে যাচ্ছে? উনি আমাকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে? নাজিফা আর চোখে উপরের দিকে বারবার তাকাতে লাগলো। কি ব্যাপার, উনি কি আমাকে বাধা দেবেন না? মাকে প্রশ্রয় দিয়েছি যে কারণে সেই প্ল্যানটা কি আমার সফল হবে না? এমন সময় হঠাৎ ইমাদ ওপর থেকে নাজিফাকে বলল, দাঁড়াও। নাজিফা আনন্দ চোখে ইমাদের দিকে চেয়ে রইল। ইমাদ নিচে এসে নাজিফাকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আপনি বুঝি জানেন না? ইমাদ নাজিফার হাত ধরে, তুমি আমার স্ত্রী, অতএব তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না। নাজিফার মা তখন রেগে বলল, কিন্তু বাবা, তুমি তো ওকে ভালোবাসো না, তাই তো মোহন ওকে এখনো ভালোবাসে। ওকে আবার ফিরে পেতে চাই, তাই আমি। চুপ থাকুন। কে বলেছে আমি ওকে ভালোবাসি না? আমি ওকে। চুপ হয়ে যায় ইমাদ। নাজিফা করুণ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? প্লিজ কথা বলুন। কিছু না। নাজিফার মায়ের দিকে ইমাদ আঙুল তুলিয়ে বলল,
লজ্জা লাগে না আপনার এই চিন্তা ভাবনা করতে? আপনি আমার ওয়াইফকে বাইরে একটি লোকের হাতে তুলে দিবেন? কে মোহন? মোহনের সাথে নাজিফার কোনো সম্পর্ক নেই। মোহন ছিল নাজিফার অতীত, আর আমি নাজিফার বর্তমান। নাজিফার দিকে চেয়ে আর আপনি আপনার মাকে প্রশ্রয় দিচ্ছেন। উনি আপনার মা দেখে আর কিছুই বললাম না। মা ওনাকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে বলবেন। এই বলে নাজিফা ইমাদকে নিয়ে উপরে চলে যায়। নাজিফা বিছানায় বসে নিচের দিকে চেয়ে বলে, ইমাদ হাঁটু গেড়ে বসে। নাজিফার হাঁটুতে হাত রেখে বলে, কেন বুঝছেন না? আমি আপনাকে আপনি আমাকে সব কথা মুখে বলতে হয়, তাই না? মানুষকে মনের সব কথা তার প্রিয় মানুষকে বলার সৎ সাহস থাকতে হয়। কেননা জীবনে যদি সেই মানুষটার সাথে চলতে হয় তাহলে এক আত্মা হয়ে যেতে হয়, ভালো বন্ধু হতে হয়। তবেই দুজনে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে। সারাদিন কিছু অজুহাত খোঁজে নাজিফার সাথে কথা বলতে, কিন্তু নাজিফা সহজে ইমাদের কাছেও আসে না। আজ সকাল সকাল ইমাদের ঘুম ভাঙতেই সে দেখে নাজিফা তার পাশে নেই। বিস্মিত কণ্ঠে নাজিফাকে ইমাদ ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কি ব্যাপার? আমি এত ডাকছি তাও আসছে না। ইমাদ বিছানা থেকে নেমে সোজা নিচে চলে গেল। গিয়ে দেখে নাজিফা রান্নাঘরে রুটি বানাচ্ছে। পাশে নওরিন বসে রয়েছে আর নাজিফার সাথে কিছু সময় পর পর কথা বলছে। আচ্ছা মামুনি, তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছো কেন? কি করব বলো মা, তোমার বাবাই যে ঘুমে প্রচন্ড নাক ডাকে। কথাটি ইমাদের কানে যেতেই আচমকা কণ্ঠে নাজিফার দিকে চেয়ে বলল, এক্সকিউজ মি, আমি নাক ডাকি? নাজিফা একটু হেসে বলল, তোকে আমি মিথ্যে বলছি? হ্যাঁ বাবাই, তুমি নাক ডাকো। ইমাদ গরম চোখে নওরিনের দিকে তাকিয়ে বলে, ফাইজলামো হচ্ছে আমার সাথে? তুই কখনো শুনেছিস আমার নাক ডাকার অভ্যাস আছে? না, তবে এখন তো মামুনির কাছে শুনেছি। এই বলে নওরিন আর নাজিফা খিলখিল করে হাসতে লাগলো। ওদের হাসির আওয়াজের উপর থেকে ফাহাদ তিক্ত কণ্ঠে বলে উঠল, বাহ নওরিন, ভালো তো সহজে মানুষকে ভুলে যেতে পারিস। নওরিন হাসি মুখটাকে ফ্যাকাশে করে মানে বড় আব্বু। ফাহাদ একটু অট্ট হাসি নিয়ে বলে, মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটিকে স্থান দিলি। ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে নীল কাটার দিয়ে নখ কাটতে কাটতে বলে, ভুলবে না ফাহাদ, তোমার ভাইয়ে ও তো মিতুকে খুব সহজে ভুলে গেল। এই সেই ইমাদ যে মিতুকে ছাড়া কিছুই বুঝতো না। মিতুর মৃত্যুর পর ইভেন ওয়াদাও করেছিল আর কোনোদিন বিয়ে করবে না। আর আজ সে ছেলেই নাকি এভাবে পাল্টে গেল। ইমাদ ফাহমিদার কথাগুলোতে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। সত্যি তো, আমি এত তাড়াতাড়ি মিতুকে ভুলে গেলাম। আমি যে মিতুকে শুধু ভালোবাসি, তাহলে কেন নাজিফার জন্য আমার এত কাকুতি মিনতি? কেন নাজিফাকে আমি এত গুরুত্ব দিচ্ছি? আমি তো তাহলে মিতুকে ঠকাচ্ছি, আমার ভালোবাসাকে ছোট করে ফেলছি। ফাহমিদা নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা ইমাদ, তুমি কি সত্যি মিতুকে কখনো লাভ করেছো? ইমাদ আমতা আমতা করে বলে, কেন তোমার এটা মনে হচ্ছে বৌমনি? না, আসলে তোমার ভালোবাসাটা এতটাই পাঞ্চে যে মানুষটা মরে যাওয়ার সাথে সাথে তুমি তাকে ভুলে গেলে, তার জায়গায় অন্য কাউকে স্থান দিলে। আদৌ কি এটাকে কি রিয়েল লাভ বলে নাকি ফেক বলে? তুমি ভাবো, যাকে ছাড়া একটা সময় তুমি কিছু বুঝতে না,
আজ তাকেই তোমার সারা দিন একবারও মনে পড়ে না, যার ছবি দেখলে একটা সময় তার বিয়োগ বেদনায় কাঁদতে। আজ তার জন্যই দুফোঁটা চোখের জলও ভুল করে ঝরে পড়ে না। ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায় না, তাই না? আসলে তুমি কখনোই মিতুকে ভালোবাসোনি। ইমাদ ফাহমিদার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বলে, ঠিকই তো, আমি এমন ভুল কিভাবে করলাম? আমি কেমনে ওকে ভুলে আছি? এই বলতে বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায়। নাজিফা কাঁদতে কাঁদতে ইমাদের পিছু যেতে চাইলেই ফাহমিদা নাজিফার হাতটা শক্ত করে ধরে, আমাকে সেদিন জ্ঞান দিয়েছিল না, এবার বুঝো আমি কি কি করতে পারি। দেখো আজকে সারাদিন ওই ইমাদ বাসায় আসে কিনা। এই বলে ফাহমিদা ফিক ফিক করে হেসে ফাহাদকে বলল, চলো ফাহাদ, রুমে যাই, এখনো বুয়ার আর যে রুটি বানানো হয়নি। যাওয়ার সময় নওরিনকে উদ্দেশ্য করে ফাহমিদা বলল, আর হ্যাঁ, নরিন, তুই যে একে মামুনি বলে ডাকিস, তুই জানিস এতে তোর মা কতটা কষ্ট পাচ্ছে কবরে? তুইও তোর মাকে ভুলে গেলি? ফাহমিদার কথায় নওরিনের মনটা ঘুরে গেল। নওরিনও ঘরের দিকে চলে গেল। সবাই যখন নাজিফাকে একা করে চলে গেল, মেয়েটি তখন নিচে বসে পড়ল। উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলল, মেয়েটি বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে উড়িয়ে দিচ্ছে। অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাওয়া, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে এক জীবন এভাবে পার করা। কিন্তু দিন শেষে যখন সূর্যটা অস্তমিত হয়, তখন সত্যিই ভাবতে হয় মেয়েটি জীবনে কারো ভালোবাসা পেল না, না বাবার, না মায়ের, না স্বামীর, আর নাই পৃথিবীর কারো। কিন্তু তবুও মেয়েটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যে কারণ না পেলেও যে মহান আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছি, ওটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আজ আর পারল না মনকে বোঝাতে, কেননা মেয়েটি যে ইমাদকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। নিজের মনের সবটুকু রং দিয়ে যে সে ইমাদকে নিজের করে পেয়েছে। সালেহা বেগম নাজিফার গুনগুনিয়ে কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখে নাজিফা মেঝেতে বসে কাঁদছে। চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে। সালেহা একটু চমকে গিয়ে বলে, নাজিফা মা, তোর কি হয়েছে? তুই কেন এভাবে কাঁদছিস? মায়ের মতো শাশুড়ির এমন আকুতি কণ্ঠ নাজিফার কানে যেতেই নাজিফা এক লাফ মেরে উঠে পড়ল। সালেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, ইমাদ, ইমাদ। হ্যাঁ, কি হয়েছে বল। মা, ইমাদ বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কেন? নাজিফা তখন সবকিছু খুলে বলতেই সালেহা ক্ষীণ কণ্ঠে বলল, এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতে দেবে না। নাজিফা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা প্লিজ তুমি এভাবে বলো না। তুমি বরং ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে। তুমি তো মা, তোমার কথা শুনবে হয়তো। সালেহা বেগম দীর্ঘশ্বাস ফেলে, না রে মা, ও আজ সারাদিনও বাড়ি ফিরবে না। মা, তুমি একবার চেষ্টা করো না। তুই যেহেতু বলছিস, তাহলে আমি ফোন দেই। এই বলে সালেহা বেগম ফোন দিল। ফোনের ওপাশে রিং হলো, কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করেই ফোন ধরলো না। সালেহা নিরাশ হয়ে ফোন ধরছে না। নাজিফা চুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইল। সন্ধ্যের দিকে ইমাদ বাড়ি ফিরতেই সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বলল, সারাদিন কোথায় ছিলিস? আমি এতবার তোকে ফোন করলাম, তুই কেন ফোন ধরলি না? ইমাদ গম্ভীর কণ্ঠে বলে, ইচ্ছে করিনি তাই ধরিনি মা। আর তাছাড়া আমি আগেও তো এমন ছিলাম, হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম। তুমি ফোন দিতে, যখন দেখতে আমি ধরতাম না, তখন বুঝে নিতে আমি মিতুর কবর জিয়ারত করতে গিয়েছি। তাহলে আজ কেন এত চিন্তা আর প্রশ্ন করছো?
কারণ সেদিন মিতু ছাড়া তোর জীবনে কেউ ছিল না, কিন্তু আজ নাজিফা তোর জীবন এসেছে। মিতু আজ তোর অতীত এবং নাজিফা তোর বর্তমান, ভবিষ্যৎ। ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে সালেহাকে বলল, ব্যাস মা, তুমি অনেক করেছো, কিন্তু আর নয়। তোমার কারণে আমি মিতুকে পর্যন্ত ভুলে গিয়েছি। মা, একটা কথা নাজিফাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো। আমি কখনোই ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, আর কখনোই ভালোবাসতে পারবো না। এই বলে ইমাদ উপরে যেতেই নাজিফা ওর সামনে এসে দাঁড়ায়। কাজল ল্যাপটানো চোখ দুটো অশ্রু জলে ইমাদের দিকে চেয়ে আস্তে করে বলল, যদি কখনোই স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন, তাহলে কেন মায়ের সাথে চলে যেতে দিলেন না? কেন এভাবে আমাকে মায়ের চালে আটকে দিলেন? কেন এত মায়া দেখালেন? নাজিফার প্রশ্নের উত্তর ইমাদ দিতে পারল না, কেননা সে নিজেই জানে না কোন মায়াজালে সে আটকে পড়েছে। কিছুটা রাগী ভাব নিয়ে চোখ লালচে করে নাজিফাকে বলল, জানি না। এই বলে উপরের দিকে নিজের ঘরে চলে গেল। নাজিফা ইমাদের চলে যাওয়ার দিকে অনিমেষ ভাবে চেয়ে রইল। রান্নাঘরে এসে নাজিফা নিজেকে নিজেই বলতে লাগলো, ইমাদ সাহেবের মনটা হয়তো তখন খুব খারাপ ছিল, তাই এইভাবে আচরণ করেছে। এখন হয়তো মন মানসিকতা আবার ঠিক হয়ে গেছে, এখন আমার সাথে ভালোভাবেই কথা বলবে। এই ভেবে নাজিফা সমস্ত কষ্ট দূরে সরিয়ে ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে চলে গেল। ইমাদের ঘরের সামনে এসে নাজিফা কিছুটা সংকোচ নিয়ে বলল, আসবো? ইমাদ তখন মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। নাজিফার কণ্ঠস্বর ইমাদের কানে যেতেই একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল, কি চাও আমার কাছে? মানুষ নিমেষেই বদলে যায়। 40 বছর একসাথে সংসার করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে চিনতে পারলো না। আর আমি কিনা এই কয়দিনে ওনার সামান্য ভালো আচরণে ওনাকে চিনে ফেলেছিলাম ভাবলাম। আসলে বোকার স্বর্গ বসবাস করা মানুষগুলোর দশা আমার মতোই হয়। হ্যালো, আপনাকে বলছি। কি, এই ঘরে কেন আসছেন? আর হাতে ওসব কি? নাজিফা মুখে মৃদু হাসি নিয়ে বলে, না মানে আপনার জন্য রাতের ডিনার নিয়ে এসেছি। ইমাদ গম্ভীর স্বরে, থ্যাঙ্কস, বাট আমি খাবো না। বাহিরে থেকে খেয়ে এসেছি। কেন মিথ্যে কথা বলছেন আপনি? মানে? কেন মিথ্যে কথা বলছেন আপনি? দেখুন, আমার সাথে রাগ করেছেন বলে কি খাবেন না, এমন কথা কেন বলছেন? ইমাদ রাগে তেড়ে এসে নাজিফার দিকে আঙুল তুলে বলে, আপনি কে যে আপনার সাথে রাগ করে আমি খাবার খাবো না? আমার খিদে নেই, তাই খাবো না। তাই বললে হয়? এই কথা বলে নাজিফা সোজা ইমাদের রুমে ঢুকে যায়। খাবারটা বিছানার পাশে রেখে একটু হাসি মুখে চেয়ারের মধ্যে রাখা তোয়ালেটা গোছাতে গোছাতে নিল ইমাদ সাহেব। এবার এই চেয়ারে ভদ্র ছেলেদের মতো বসে খাবারটা খেয়ে নিন। ইমাদ তখন টেবিলের উপর রাখা খাবারটাকে হাতে নিয়ে কোনো কিছু না ভেবে নিচে ফেলে দিল। তারপর জোরে একটা ধমক দিয়ে নাজিফাকে বলল, গেট আউট। আজকের পর আপনি আর কখনোই আমার রুমে আসবেন না। নাজিফা ভয়ে ভয়ে মেঝে থেকে ভাঙা প্লেট গ্লাস উঠাতে লাগলো। ইমাদের দিকে চেয়ে করুণ স্বরে বলল, আজকে সারাদিন কিছুই খাইনি, ভেবেছিলাম আপনি আসলে অতপর খাবো, কিন্তু তাও হলো না। কথাগুলো শুনে ইমাদের খুব মায়া হলো নাজিফার উপর, কিন্তু নিজের ইগোটা বজায় রেখে চওড়া গলায় নাজিফাকে বলল, কে বলেছে এত ন্যাকামি করতে? আমি কি বলেছি আমার জন্য না খেয়ে পাগলামি করতে? যত সব, গিয়ে খেয়ে নিন যান। না খাবো না, দেখি আপনিও কতক্ষণ আপনার জেদটা বজায় রাখতে পারেন, আর আমিও কতক্ষণ পারি। এই বলে নাজিফা বেখেয়ালে মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোতে হাত দিতেই হাতটা চরমভাবে কেটে যায়।
ইমাদ তা দেখে এক কদম সামনে আসলেও পরে নিষ্ঠুর মানুষের মতো পিছিয়ে যায়। নাজিফা তা দেখে আরো বেশি কষ্ট পেল। ইমাদকে কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নাজিফা চলে যেতেই ইমাদের কেন যেন ভীষণ কষ্ট অনুভব হতে লাগলো। শুধু মেঝের দিকে তাকিয়ে নাজিফার রক্তগুলোর পানে চেয়েই রইল। না, এতটা খারাপ আচরণও করা উচিত হয়নি আমার। রাত যখন 1:30 বাজে, ইমাদ চুপি চুপি মায়ের রুমে যায়। গিয়ে দেখে নাজিফা সেখানে নেই। কিছুটা বিস্মিত হয়ে বলে, কি ব্যাপার, ও কোথায় শুয়েছে? নওরিন আর নাবার রুমে নয় তো? ইমাদ দ্রুত নওরিন আর নাবার রুমে গিয়ে দেখে সেখানেও নাজিফা নাই। এখানেও নেই, তাহলে কোথায় ও? ইমাদ একটু চিন্তায় পড়ে যায়, বলে, আচ্ছা, ও আবার বাড়ি থেকে চলে যায়নি তো? গেলে তো ভালো, তাতে আমার কি? কিন্তু নাবা তো ওকে অনেক ভালোবাসে। না না, চাইনি হয়তো, অন্য কোথাও আছে। ইমাদ গেস্ট রুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে। ইমাদ নাজিফার পাশে গিয়ে বসে মেয়েটির দিকে চেয়ে রইল। হঠাৎ করে ইমাদের চোখ পড়ল মেয়েটির হাতের উপর। হাতটা সত্যিই খুব বাজেভাবে কেটে গেছে। হাত দিয়ে প্রচন্ড রক্ত পড়ছিল, যার প্রতিটি ফোঁটা মেঝেতে পড়ে রয়েছে। কিন্তু শুকিয়ে গেছে রক্তগুলো, কিন্তু দাগটা এখনো শুকোয়নি। ইমাদ নাজিফার কাণ্ড দেখে ইমোশনাল হয়ে যায়। আজীব মেয়ে তো। এ মানুষ তো হাত কাটা গেলে সাথে সাথে ব্যান্ডেজ করে, আর না হয় রক্ত পড়া বন্ধ করে। আরে, এই বলে ইমাদ জোরে জোরে নাজিফাকে ডাকতে লাগলো। এই মেয়ে! নাজিফার কোনো সাড়া শব্দ না পেয়ে ইমাদ ওর কপালে হাত দিয়ে আবার ডাকতে লাগলো। অমনি নাজিফার ঘুম ভেঙে ইমাদের দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায়। আপনি এখানে? হ্যাঁ, এসেছি। তোমার কোনো সমস্যা আছে? না, মানে আপনি এত রাতে এই ঘরে? ইমাদ রেগে বলে, এটা আমার বাড়ি, অতএব আমি যখন তখন যে কোনো ঘরে যেতে পারবো। ওকে? এনিওয়ে, এই রক্ত দিয়ে আমাদের ঘরের মেঝেটা এত নোংরা করেছো কেন? নাজিফা মাথা নিচু করে বলে, সরি, আসলে। থাক থাক, আর এত কৈফিয়ত দেওয়া লাগবে না। ইমাদ ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে নাজিফার হাতটা ড্রেসিং করে দিল। নাজিফা ইমাদের দিকে মিটমিটি হাসতে লাগলো। হেই ইউ, এত হাসার কি হলো? না, মানে এত উপরে উপরে রাগ দেখে কি লাভ বলুন, যদি ভিতরের হৃদয়টা এত নরম হয়। চুপ থাকুন। মানবতার খাতিরে এইটুকু করেছি বলে আপনি আবার আমার হৃদয় নিয়ে গবেষণা করছেন এখন? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা ভারী কণ্ঠে বলল, এখনো কিছু খায়নি। ইমাদ ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েটি এত মায়া লাগায় কেন? এত কিছু আমি ওকে বলি, কিন্তু আমার প্রতি ওর বিন্দুমাত্র রাগ নেই, অভিমান নেই। কি হলো, আপনি এখনো কি খাবেন না? ওকে ফাইন, খাওয়া লাগবে না, আমি ঘুমাই। আচ্ছা, আমার খাবারের সাথে আপনার সম্পর্ক কি? ওটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিচ্ছে। যেদিন চলে যাব সেদিন বুঝবেন। নাজিফার এই কথায় ইমাদের কেন যেন খুব রাগ হলো। এই আপনার সমস্যা কি? এত পরিমাণ ফালতু কথা আপনি বলতে পারেন, আর কোনোদিন যেন এসব কথা আমি না শুনি। এনিওয়ে, আপনি ওয়েট করুন, আমি খাবার নিয়ে আসছি। খাবার আনা লাগবে না। মানে? নাজিফা হাত দিয়ে টেবিলের দিকে ইশারা করে, ওই যে খাবার রাখা আছে। তার মানে খাবার এনে আপনি রেখে দিয়েছেন, অথচ খাননি? খাইনি কারণ আমি জানতাম আপনি আসবেন,
আর তাই আপনার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেই বুঝতে পারিনি। ছেলেটি যত নাজিফাকে দেখছে ততই অবাক হচ্ছে। আল্লাহ পাক যে ওকে কি পরিমাণ ধৈর্য আর কোমলতা দিয়ে সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়র যোগ্য। এমন মানুষের জন্য সত্যিই মনের মাঝে আলাদা একটা সম্মান ও মায়া জন্মে। এবার টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে নাজিফার কাছে গিয়ে বসে। কিছু সময় চুপ থেকে ভাতগুলো মাখতে মাখতে নাজিফাকে জিজ্ঞাসা করলো, মোহনের সাথেও কি এমন করতেন? মোহন নামটা শুনতেই মেয়েটির চেহারাটা মলিন হয়ে যায়। অতীতের ডায়েরিটা মেয়েটি একদম খুলতে চায় না, কিন্তু তার বর্তমান যে তাকে সব সময় অতীতের ডায়েরিটাই খুলতে বাধ্য করায়। কি হলো, কথা বলছেন না কেন? আসলে ওই মানুষটার উপর আমি কখনোই অধিকার খাটাইনি। কেন? কারণ ওকে কখনোই আমি ভালোবাসতে পারিনি। তাহলে আমার উপর কেন অধিকার দেখাচ্ছেন? এইটুকু বোঝেন না নাকি না বোঝার অভিনয় করছেন? এমাদ আর কোনো কথাই বলল না, নিশ্চুপ হয়ে গেল। কেননা নাজিফার প্রশ্নের উত্তরটা ছেলেটার কাছে নেই। নাজিফার মুখের সামনে খাবার নিয়ে বলে, নিন, খেয়ে নিন। আজ তো আমি আপনার কাছে খাইয়ে দেওয়ার আবদার করিনি, তাহলে নিজে থেকে কেন খাইয়ে দিচ্ছেন? ইমাদ আমতা আমতা করে বলে, জানি না। জানার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুর উত্তরও পেয়ে যাবেন। লাল গোল্ডেন পর্দার ছোট ছোট ফাঁক দিয়ে ভোরের অর্ঘ্য যখন রৌদ্রের মেলা বসিয়েছে, ঠিক তখনই তার সামান্যতম স্পর্শে আমাদের ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে উঠতেই কি যেন একটা মনে করে ছেলেটি মুখটা ভারী হয়ে যায়। বিছানার ওপাশে তাকিয়ে একটু মলিন হেসে বলে উঠল, মেয়েটি আজ পাশে নেই, তাই ফজরের নামাজটাও পড়তে কেউ আজ আমায় ডাকলো না। ছেলেটির মনের ভেতর একটা শূন্যতা কাজ করতে লাগলো। হিমাদ বুঝতে পারছে না তার মন কি চায়। আসলে আমার এমন কেন লাগছে, আমি কি চাচ্ছি, আমার কি করা উচিত আমি কেন বুঝতে পারছি না। ছেলেটি উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কে এরকম দোটানায় রেখো না। আমার কেন নাজিফার জন্য কষ্ট হয়? কেন ওর জন্য চোখ চলে, টপ টপ করে? ছেলেটি মাথায় হাত দিয়ে চিত হয়ে অনেকক্ষণ শুয়ে থাকে। হঠাৎ কি মনে করে বিছানার ডান দিকে টেবিলের দিকে চোখ পড়তেই একটা চিঠি পেল। আচমকা চিঠিটা হাতে নিতেই ছেলেটির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বুকের বাঁ পাশে হাহাকার শব্দে রানাগোনা হতে লাগলো। ছেলেটি খুলতেই তার ভেতরে লেখা, তুমি অনেক ভালো থেকো অ্যান্ড প্লিজ নিজের খেয়াল রেখো। ইমাদ 2 লাইনের এই চিঠিটা পড়ে থরথর করে কাঁপতে লাগলো। বাহিরের দিকে চেয়ে দেখে আকাশটা হঠাৎ মেঘে ছেয়ে গেছে, আর ইমাদের চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেছে। বিছানা থেকে উঠে সোজা গেস্ট রুমে চলে যায়। গিয়ে দেখে সেখানেও নাজিফা নেই, শুধু বিছানার উপর একটি লাল খাম। ইমাদ তা হাতে নিয়ে খুলতেই দেখে তাতে লেখা, চলে যাচ্ছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে আমারই বোঝা উচিত ছিল আমি তোমার ভালোবাসার যোগ্য নই, আর আমি ভালোবাসার 4 অক্ষরের এই শব্দটি সবার কপালে জুটে না। আমি হয়তো আনলাকি ব্যক্তি, তাই এই জীবনে আর কারো ভালোবাসা পেলাম না। কিন্তু তাতে কি, আল্লাহর তো ভালোবাসা পেয়েছি, নিজে তো তোমার মতো একজন মানুষকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পারলে মাঝে মধ্যে প্রাণ খুলে হাসবে। জীবনটাকে সহজভাবে ভাবার চেষ্টা করবে, তাহলে দেখবে সবকিছুই তোমার কাছে সহজ লাগবে। আর আমি তোমায় ভালোবাসি, এই বাক্যটার গভীরতা আমি তোমার থেকে বুঝতে পেরেছি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, আর ভালোবেসে যাব। আল্লাহ হাফেজ। মানে কি শুধু তুমি ভালোবাসো এই কথাটি বলে চলে গেলে, অথচ আমার বলার সামান্যতম সুযোগ দিলে না, আমাকে একটু বুঝতে পারলে না? না, আমি তোমাকে যেতে দেব না।
ইমাদ চিঠিটা রেখে চোখের জল মুছতে মুছতে নিচে এসে দেখে বাড়ির সবাই বিষণ্ণ মুখে বসে আছে। মা, নাজিফা কোথায়? সালেহা গম্ভীর মুখে বসে রইলেন। ইমাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। কি ব্যাপার মা, কথা বলছো না কেন? সালেহা চেঁচিয়ে চেঁচিয়ে বলে, কি বলবো? হ্যাঁ, তুই চেয়েছিস ও যেন চলে যায়, তাই চলে গেছে। আবার কি? আবার কেন ওর খোঁজ নিচ্ছিস? ইমাদ কাঁদো কাঁদো স্বরে বলে, মা প্লিজ এভাবে বলো না, ওর সাথে যে আমার অনেক কথা আছে। কি কথা থাকতে পারে আর? ইমাদ কিছুটা রেগে বলে, মা ওকে আমি কি? কি তুই ওকে? মা প্লিজ সময় নষ্ট করো না, বলো ও কোথায়? নাজিফা ওর মায়ের কাছে চলে গেছে চিরকালের জন্য। ইমাদ অবাক হয়ে গেল আর বলল, মা কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি, 10:30টায় ট্রেনেও গ্রামে যাবে। নাবা ইমাদের কাছে গিয়ে আলতো করে ওর হাতটা ধরে কাঁদো স্বরে বলল, বাবা, মামুনি চলে গেল। ইমাদ হাঁটু গেড়ে বসে নাবার কপালে চুমু দিয়ে বলে, না মা, তোমার মামুনি কোথাও যাবে না, আমি তাকে ফিরিয়ে আনবই। নওরিন ইমাদের কাছে এসে বলে, বাবাই, প্লিজ তুমি মামুনিকে নিয়ে আসো, প্লিজ বাবাই। ইমাদ চোখের জলগুলোকে মুছে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র 9টা বাজে। ছেলেটির মনে একটু আশার সঞ্চার হলো। না, এখনো ট্রেন আসেনি, আমি এখন ওকে স্টেশনে গেলে নিশ্চয়ই পাবো। ও আমাকে এভাবে একা করে যেতে পারে না। ইমাদ বেরিয়ে পড়ে ঘর থেকে। লাল নীল সবুজ বাতির এই শহরে ব্যস্ততা আর জ্যাম ও দূষণ পরিবেশকে উপেক্ষা করে ইমাদ চলতে লাগলো নাজিফার খোঁজে। মাঝে মাঝে শরতের আকাশ থেকে সামান্যতম বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে, এই ভেবে যে যদি ওকে খুঁজে না পাই, যদিও চলে যায়, তাহলে তো সারা জীবনেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সিএনজিটা যখন কমলাপুর রেল স্টেশনের সামনে এসে থামলো, ড্রাইভার তখন ইমাদের দিকে তাকিয়ে বলে, স্যার, ও স্যার, কি হলো, নামবেন না? ইমাদ তার ভাবনার জগৎ থেকে বের হয়ে, অ্যাঁ, ও হ্যাঁ, চলে এসেছি। এই বলে ইমাদ সিএনজি থেকে নেমে এক দৌড় দিল। ড্রাইভার ব্রু কুচকে বলে, আরে স্যার, ভাড়া না দিয়ে চলে যাচ্ছেন কেন? ইমাদ বিরক্তিকর ভাব নিয়ে আবার পিছু ফিরে আসলো ড্রাইভারের হাতে টাকা দিয়ে। আবার দৌড় দিতেই ড্রাইভার ভ্যাবাচাকা চোখে বলে, স্যার, টাকা ফেরত নেবেন না? ইমাদ দৌড় দিতে দিতে বলে, ওটা তুমি রেখে দাও, আর দোয়া করো তার বদলে যেন আমার বউটা চলে না যায়। ও, এখন বুঝলাম ব্যাপারটা। স্যার, যেতে দিন, অসুবিধা নেই, আরেকটা করে ফেলেন পরে। ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ভাই তোমার গেলে তুমি বুঝতা, এখন তো আমার গেছে তাই মজা নিচ্ছ। এটাই হচ্ছে বাঙালি স্বভাব। ইমাদ স্টেশনের কাছে যেতেই দেখলো ট্রেন চলে যাচ্ছে। ইমাদ তাড়াতাড়ি ট্রেনটির পেছনে দৌড়াতে দৌড়াতে বলে, এই থামো। জানালা দিয়ে একজন প্রবীণ লোক মাথা বের করে, কি হয়েছে বাবা তোমার? ইমাদ হাঁপাতে হাঁপাতে বলে, আরে দাদু, আমার বউ চলে যাচ্ছে। লোকটি একটু হেসে বলে, তো যেতে দাও না, আরামে কয়েকদিন ঘুমাও, তারপর ফিরে আসবে তো। যাও, বাড়ি যাও। তোমার দিদাও এমন ছিল, আর আমিও তোমার মতো পাগল ছিলাম। ইমাদ ব্রু কুচকে বলে,
দাদু দোহাই লাগে ট্রেন থামাতে বলেন। আরে আমার বউ অভিমান করে আমায় ছেড়ে চলে যাচ্ছে। কথাটি বলতে বলতে ইমাদ নিচে পড়ে যায় আর ট্রেনের পিছু ছুটতে পারল না। প্রবীণ লোকটা একরাশ হাসি নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, দাদু ভাই, প্রেমের মরা জলে ডোবে না। চালিয়ে যাও। ইমাদ কিছুটা রেগে বলে, আমি মরছি আমার জ্বালায়, আর ইনি? কিন্তু নাজিফা তো চলে গেল, ও কি সত্যিই আর আসবে না? এই ভাবতেই ইমাদের চোখে জল ছলছল করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত দিতেই ইমাদ নাজিফা ভেবে এক মুখ হাসি নিয়ে পেছনে তাকাতেই দেখে একটি নয় কি 10 বছরের বাচ্চা। রুক্ষ চুল, গায়ে ছেঁড়া ও নোংরা কাপড় দেখে ইমাদের বুঝতে বাকি রইল না এটি পথশিশু। ইমাদ সহানুভূতির সাথে মেয়েটির মাথায় হাত দিয়ে বলে, কিছু বলবে মা? আঙ্কেল, তুমি এভাবে মেঝেতে বসে আছো কেন? ও কিছু না, এমনি। তোমার বুঝি খুব কষ্ট আমার মতো? ইমাদ মেয়েটির কথায় একটু অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করে, তোমার কষ্ট কিসের মা? মেয়েটি খিলখিল করে হেসে বলে, তুমি জানো না বুঝি, যাদের দুনিয়াতে মা বাবা নেই তাদের কত কষ্ট। তাদের কেউ খাবার দেয় না, তারা স্কুলে যেতে পারে না, আর তারা কাউকে মা কিংবা বাবা বলেও ডাকতে পারে না। ইমাদ সাথে সাথে এই মেয়েটিকে জড়িয়ে ধরল। ওর কপালে চুমু খেয়ে চোখের জল মুছে বলল, খুব ক্ষুধা লেগেছে বুঝি? হুম। চলো, আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে ঘুরবো, খাবো। মেয়েটি খিলখিল করে হেসে বলে, সত্যি বলছো? হ্যাঁ তো। ইমাদ সারাদিন মেয়েটিকে নিয়ে এই ব্যস্ত শহরের অলিগলিতে ঘুরেছে। হয়তো মেয়েটি একটু আনন্দ দিতে গিয়ে নাজিফা চলে যাওয়ার বিয়োগ বেদনা ভুলে গিয়েছে। কিন্তু দিন শেষে যখন রাতের আধারে বাড়ি ফেরার দিকে অগ্রসর হতে লাগলো, তখনই বুকের বাঁ পাশে হাহাকার করতে লাগলো। আচ্ছা, আমার কেন কষ্ট হচ্ছে? আমি তো এটাই চেয়েছি, এটাই। তাহলে? এই বলে ছেলেটি জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। এই যন্ত্রণা কান্না আজ থেকে বছরের পর বছর আগে মিতু চলে যাওয়াতে বুকে বাসা বেঁধেছিল। আজ আবার নতুন করে ইমাদ বাসায় ফিরতেই সালেহা ওর সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আজকে সারাদিন কোথায় ছিলিস? ইমাদ কান্না মাখা মুখে বলে, মা, নাজিফা আমায় ছেড়ে চলে গেছে। সালেহা তখন একটু হেসে বলল, ভালো হয়েছে তো, তুই তো তাই চেয়েছিস। ইমাদ মায়ের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল। আবার নওরিন বলল, এতে কান্নার কি আছে? মানে কি, তোদের মা চলে গেছে, এমন আচরণ করছিস কেন তোরা? এই বলে ইমাদ রেগে উপরে চলে যায়। সালেহা খিলখিল করে হেসে বলতে লাগলো, পাগল ছেলে। ইমাদ ঘরে এসে খাটের সামনে বসে রইল। কিছু সময় পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ ফোনের ক্রিং ক্রিং আওয়াজ। ইমাদ কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে ফোনটা বিছানার উপর ফেলে দিল। প্রায় আধা ঘন্টা ফোন বেজেই চলল। এক প্রকার রাগ নিয়ে ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে, এই তুমি ফোন ধরলা না কেন? কি হয়েছে? এত শোক পালন করার তো কিছু হয়নি। তাড়াতাড়ি ছাদে আসো তো। ইমাদ কণ্ঠটা শুনেই বুঝে ফেললো এটা নাজিফা। হাসতে হাসতে উপরে চলে গেল। বাহিরের রিমঝিম বাতাস বইছে। ছাদের একপাশে বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েটি চিপসাতে দাঁড়িয়ে রয়েছে। ইমাদকে দেখতে পেয়ে নাজিফা মিটমিট করে হেসে বলে, কই ছিল আজকে সারাদিন? ইমাদ নাজিফার প্রশ্নের কোনো জবাব না দিয়ে দৌড়ে ওকে জড়িয়ে ধরল
আষ্টে পৃষ্ঠে ওকে আঁকড়ে ধরল। নাজিফা একটু হেসে বলে, বাবা, ইমাদ সাহেব আমায় জড়িয়ে ধরেছে। কেন চলে গেছো তুমি আমায় ছেড়ে? মা, কই আমি চলে গেছি, এই তো আমি। ইমাদ তখন নাজিফার কপালে চুমু খেয়ে বলে, আই এম সরি, প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। আর তাছাড়া তুমি চলে গেলে কে আমাকে নামাজ পড়ার জন্য বকবে? কে আমার বকাগুলো শুনবে? মানে কি, তোমার বকা শোনার জন্য আমি তোমার কাছে থাকবো? অবশ্য তোমাকে আর কি বলবো, এই বকাগুলো এই রাগে ছেলেটাকে মিস করব বলেই তো টিকেটটাকে অর্ধেক রাস্তায় ছিঁড়ে ফেলে সোজা বাসায় চলে আসলাম। এসে শুনলাম তুমি নাকি আমায় খুঁজতে গেছো। ব্যাস, বুঝো তুমি কত কষ্ট আমার হয় যখন তুমি আমায় দূরে ঠেলে দাও। তাই তো আমিও মাকে বললাম তোমাকে যেন না জানাই আমি বাড়ি ফিরে এসেছি। ইমাদ নাজিফার হাতটা শক্ত করে ধরে বলে, আমায় ছেড়ে চলে যাস না পাগলি। কেন যাব না? আমি তোমার কে লাগি? তুই আমার বউ লাগিস। সহসা নাজিফা মৃদু হাসিতে ইমাদের বুকে মাথা রাখল। এতদিনে অবশেষে মেয়েটি শান্তির একটা স্থান পেল, এমন কাউকে পেল যার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আকাশের শুকতারাগুলোর দিকে চেয়ে ইমাদ মলিন হাসিতে বলে উঠল, শুক্রিয়া রব, শুক্রিয়া এত সুন্দর একটা নিয়ামত উপহার দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।